আবারও পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এবার আমরা ব্যয়িত শক্তি সম্পর্কিত 2020 সালে ঢাকা বোর্ডে মূলত আসছিল, আমরা সেই সম্পর্কিত আরও একটি আমরা প্রশ্ন সলভ করব। এখানে দেওয়া আছে যে দৃশ্য একে একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতায় উঠানো হলো। যন্ত্রটির কর্মদক্ষতা দেওয়া আছে 45%। এখন দৃশ্য আরও একটি দেওয়া আছে, বলছে 4 কেজি ভরের একটি বস্তুকে 40 m/1 বেগে খাড়া উপরের দিকে মানে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। আমরা গণনার প্রশ্নে আসি। দৃশ্য 2 মানে এটা হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। আমরা বিভব শক্তি গতিশক্তি সম্পর্কিত অনেকগুলো আমরা প্রশ্ন সলভ করছি সেই রকমই। তবে আমরা আবার আরও একটু মনে করে দিচ্ছি, আমরা যারা এই গতিশক্তি বিভব শক্তি সম্পর্কিত প্রশ্ন দেখিনি, আমরা ওই ভিডিওগুলো অবশ্যই আমরা ভালো করে লক্ষ্য করব। তাহলে এবার আমরা গ নম্বর ক্ষেত্রে আসি। কি বলছে? 4 কেজি ভরের একটি বস্তুকে, আমরা লক্ষ্য করি বস্তুটাকে, এটা ছিল বস্তু, এটা হচ্ছে মূলত 4 কেজি ভূপৃষ্ঠ, এখানে এটা হচ্ছে 4 কেজি। এই 4 কেজি ভরের বস্তুকে উপরে নিক্ষেপ করতেছে 40 m/1 বেগে। ঠিক আছে, এখন বলছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে আমরা জানি যে বিভব শক্তি হোক গতিশক্তি হোক বা শক্তি জিনিসটাই হোক না কেন, যে শক্তির তার সূচনা লগ্ন থেকে যতটুকু ছিল ঠিক ততটুকুই থাকবে বস্তুর মধ্যে, কি তাই না? তাহলে এই যে নিক্ষেপ যে করতেছে, এই নিক্ষেপের পূর্বে যতটুকু ছিল, আবার এখানে বলি সর্বোচ্চ উচ্চতা যেখানে যাক না কেন ঠিক ততটুকু শক্তি কি থাকবে, ততটুকু শক্তিই কিন্তু আবার থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি নিক্ষেপণের মুহূর্তে বিভব শক্তি আমরা ভি দ্বারা প্রকাশ করি, এটা কিন্তু হবে 0 জুল। কেন 0 জুল? কারণ নিক্ষেপ করতেছি, এই নিক্ষেপ করা অবস্থায় আমরা কিন্তু জানি যে বিভব শক্তির ক্ষেত্রে অবশ্যই কি লাগবে, উচ্চতা লাগবে। এখন বস্তুটা যেহেতু এখানে আছে, ভূপৃষ্ঠেই আছে, মানে ভূপৃষ্ঠে একটু মানে ভূপৃষ্ঠেই আছে, কি তাই না? তাহলে এই নিক্ষেপণের মুহূর্তে আমরা নিক্ষেপ করবো, বস্তুটাকে নিচে নিক্ষেপ করব, তাহলে কিন্তু এখানে কোনো উচ্চতা কাজ করতেছে না। সো এখানে কিন্তু বিভব শক্তি 0। কি ঠিক আছে? এবার আসি নিক্ষেপণের মুহূর্তে গতিশক্তি। আমরা কিন্তু জানি বিভব শক্তি আর গতিশক্তি মিলেই কিন্তু যান্ত্রিক শক্তি, কি তাই না? এই দুইটাই কিন্তু আমাদের থেকে যায়। তাহলে এখানে এই গতিশক্তি, যেহেতু এখানে কোনো বিভব শক্তি নাই, তাহলে সম্পূর্ণ শক্তি কিন্তু গতিশক্তি আছে। তাহলে গতিশক্তি ইকে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইকে অথবা টি দ্বারা প্রকাশ করি আমরা। হ্যাঁ, তাহলে কি লিখতে পারি, 12 m/u², কি তাই না? তাহলে নিক্ষেপণের মুহূর্তে মোট শক্তি কি হবে, ইকুয়াল টু ভি যোগ টি। তার মানে পাবো আমরা 12 m/u² পাবো। ঠিক আছে, এখন কি বলছে, কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। আমরা ধরি x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, আমরা একটু লক্ষ্য করি, এখান থেকে এইটুকু পর্যন্ত মনে করি আমরা x উচ্চতা। তাহলে x উচ্চতায় বিভব শক্তি কতটুকু হবে? তাহলে x উচ্চতায় বিভব শক্তি, ঠিক আছে, আমরা এখানে বিভব শক্তি ভি ড্যাশ দ্বারা চিহ্নিত করি। কি হবে এবার, mgx। আমরা জানি বিভব শক্তির ক্ষেত্রে বস্তুটা যেখানে আছে সেখান থেকে ঠিক ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা। তাহলে বস্তুটা এখানে ধরি, এখান থেকে এতটুকু পরিমাণ আছে, কত x না, সুতরাং কি হবে, mgx। এবার আসি আমরা প্রশ্ন মতে। তাহলে আমাদের টি ইকুয়াল টু কি হবে? আমরা লক্ষ্য করি কি বলছে, যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তাহলে বিভব শক্তি হচ্ছে আমাদের ভি। প্রশ্ন মতে বিভব শক্তি ভি ইকুয়াল টু বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তাহলে গতিশক্তি হচ্ছে টি, তাহলে কি হবে, দ্বিগুণ হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা তাহলে টি ইকুয়াল টু কি লিখতে পারি, টি ইকুয়াল টু হাফ ভি লিখতে পারি কি না? অবশ্যই পারি। তাহলে এখানে হাফ ভি বলতে কি, mgx। এটা আমরা ধরতেছি গতিশক্তি, এটা হচ্ছে গতিশক্তি। তাহলে এবার
তাহলে ওই এক্স উচ্চতা, আমরা যে এক্স উচ্চতার কথা বললাম, তাহলে এক্স উচ্চতায় মোট কতটুকু শক্তি আছে? অতএব এক্স উচ্চতায় মোট শক্তি, তাহলে মোট শক্তি করলে আমরা কি ধরবো? এই যে এম জি এক্স আর এখানে কি হাফ এম জি এক্স, এটা যোগ করে দিব। তাহলে এম জি এক্স যোগ হাফ এম জি এক্স। এখন যেহেতু ভগ্নাংশ কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে কি হবে? টু এম জি এক্স যোগ এম জি এক্স, তাহলে কি হবে? 3mgx ভাগ হচ্ছে 2, কি তাই না? এখন আমরা কি বলছিলাম, হোক সেটা এক্স উচ্চতায় অথবা আরও একটু উচ্চতায়, আরও একটু উচ্চতায়, যেখানে যাক না কেন, তার মোট শক্তি পূর্বের মোট শক্তি সমান কি? সমান থাকবে। তাহলে এইখানকার যতটুকু মোট শক্তি আছে আর এইখানকার আমাদের যে মোট শক্তি আছে, এটা ইকুয়াল টু কি? সমান। তাহলে লিখতে পারি শক্তির নিত্যতা অনুসারে, শক্তির নিত্যতা অনুসারে এটা ইকুয়াল টু, তাহলে 3mgx ভাগ 2 ইকুয়াল টু হাফ এম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a2 কাটা, m কাটা, তাহলে কি থাকবে? 3gx ইকুয়াল টু কি? ইউ স্কয়ার। তাহলে x ইকুয়াল টু হবে ইউ স্কয়ার ভাগ 3g, ইউ স্কয়ার, ইউ বলতে 40-এর উপর স্কয়ার, আর এখানে 3 × 9.8, তাহলে আমরা কি পাবো? তাহলে 40-এর উপর স্কয়ার ভাগ 9.8 ভাগ 3, তাহলে পাচ্ছি 54.42 এত মিটার। এটাই মূলত হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে 54.42 মিটারে আমাদের কি বলছিল? যে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। আশা করি আমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছি। এবার আমরা আসি ঘ নাম্বারটির ক্ষেত্রে। ঘ নাম্বার কি বলছে? যে দৃশ্য 1 থেকে, তার মানে দৃশ্য 1 হচ্ছে এটা, একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতায় উঠানো হলো। যন্ত্রটির কর্মদক্ষতা আছে 45%। এখন কি বলছে? যে দৃশ্য 1 থেকে যন্ত্রটির কর্মদক্ষতা, ঠিক আমরা চট্টগ্রাম বোর্ড 2017 যেটা করছিলাম ঠিক সেইভাবেই, যে 10% বেশি হলে ব্যয়িত শক্তির কিরূপ পরিবর্তন হবে? হুবহু একবারে চট্টগ্রাম বোর্ডের মতো, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড 2017-এর মতো, যারা আমরা করিনি অবশ্যই আমরা সেটাই করব, তারপর এটা করব। ক্লিয়ার? তাহলে দুইটা প্রশ্ন দিলে কিন্তু আমাদের একবারে মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন তাহলে আমরা আসি, এখানে কি বলছে? একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি, আমি একটু লিখে নিই। এখানে বলছে 500 কেজি, তার মানে এম ইকুয়াল হচ্ছে 500 কেজি, 500 কেজি পানি, তাই না? 5 মিনিট, তার মানে টি ইকুয়াল হচ্ছে 5 × 60, মানে হচ্ছে 300 এত সেকেন্ড, তাই না? তারপর কি বলছে? 50 মিটার উচ্চতায় এইচ ইকুয়াল টু হচ্ছে 50 মিটার। তারপরে আমাদের কর্মদক্ষতা এটা 1 দিলাম, এটা 1 ইকুয়াল টু দেওয়া আছে 45%। এখন কি বলছে? যে বস্তুটির দৃশ্যকল্প 1 হতে কর্মদক্ষতা 10% বেশি হলে ব্যয়িত শক্তির কি রূপ পরিবর্তন হবে? আমরা কিন্তু ব্যয়িত শক্তির ক্ষেত্রে আমরা বারবার বলে আসতেছি, ব্যয়িত শক্তি জিনিসটা হচ্ছে কি? মোট প্রদত্ত শক্তি, ঠিক আছে? মানে মোট প্রদত্ত ক্ষমতা যেটা আছে সেটা দিয়ে আমরা মূলত কাজটা করে নেব, ঠিক আছে? তাহলে একটা যন্ত্র, এই যন্ত্রের আমরা এটা ইকুয়াল টু কি জানি? এটা ইকুয়াল টু আমরা জানি পি ড্যাশ, এটা আমরা জানি, তাই না? এখন এই পিটা কি ছিল? মোট প্রদত্ত ক্ষমতা, কি তাই না? আর পি ড্যাশটা কি? কার্যকর ক্ষমতা। এখান থেকে আমাদের পি ড্যাশটা কিন্তু আমরা বের করতে পারবো, তাই না? কারণ এম জি এইচ বসালে কিন্তু আমরা পি ড্যাশ শেষ, মানে কার্যকর ক্ষমতা কতটুকু এটা কিন্তু আমরা বের করতে পারবো। এটার মানও কিন্তু দেওয়া আছে, আমাদের কিন্তু এটা দেওয়া নাই যে কতটুকু ইনপুট প্রদান করা আছে। এর আগের প্রশ্ন অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2017 এটাতে কিন্তু আমাদের মোট প্রদানকৃত অর্থাৎ মোট প্রদত্ত ক্ষমতা কিন্তু দেওয়া ছিল, এটাতে কিন্তু দেওয়া নাই। সো আমাদের মোট প্রদত্ত ক্ষমতাটাকে আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পি ইকুয়াল টু পি ড্যাশ ভাগ হচ্ছে ইটা,
পি ড্যাশ বলতে আমরা কি জানি এম জি এইচ ভাগ টি, তাহলে এম জি এইচ টিটা নিচে চলে আসলো, তাহলে ইটা টি, এখানে এম, এম বলতে হচ্ছে 500, জি বলতে 9.8, এইচ বলতে হচ্ছে 50, আর এটা হচ্ছে আমাদের কত 0.45, এখানে 45% আছে, 100 দ্বারা ভাগ করলে কত আসবে 45 ইন্টু টি, টি বলতে হচ্ছে 300 সেকেন্ড, তাহলে কত আসে 500 গুণন 9.8 গুণন 50 ভাগ হচ্ছে 0.45 ইন্টু 300, সরি ভাগ 300, ভাগ 300, তাহলে এখানে কত আসবে 1814, তাহলে পাচ্ছি 1814.814, এত ওয়াট আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এত ওয়াট আমরা পাচ্ছি কি মোট, অর্থাৎ ওই যন্ত্রটিতে মোট প্রদত্ত ক্ষমতা হচ্ছে এটা 1814.814 ওয়াট, এটা। ঠিক আছে, তাহলে আমাদের ব্যয়িত শক্তি কতটুকু, অতএব পূর্বের ব্যয়িত শক্তি লিখি, অতএব পূর্বের ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি, তাহলে কি হবে আমাদের ব্যয়িত শক্তি ইকুয়াল টু, আমরা কি বলছিলাম পি ইন, এটাই কিন্তু হচ্ছে আমাদের পি ইন, এটাকে পি ইন দ্বারাই প্রকাশ করি, ঠিক আছে। তাহলে পি ইন ইন্টু কি টি, তাহলে পি ইন বলতে কত 1814.814 ইন্টু টি, টি বলতে কিন্তু আমাদের দেওয়া আছে কত 300 সেকেন্ড, তাহলে কি হবে 300 সেকেন্ড, তাহলে এটা আসবে ইন্টু 300, তাহলে 5 1 2 3 4 5, পাঁচটা 4.44 এত জুল, এত আমরা কি পাইলাম পূর্বের ব্যয়িত শক্তি পাইলাম। এখন কি করতেছে, এই যে দৃশ্যপট 2 মানে কর্মদক্ষতা এখন 10% বৃদ্ধি, কর্মদক্ষতা কয় পার্সেন্ট বৃদ্ধি 10% বৃদ্ধি, তাহলে কর্মদক্ষতা 10% বৃদ্ধি করলে কর্মদক্ষতা 10% বৃদ্ধি করলে এটা 2 ইকুয়াল টু আমাদের কি ছিল আগে, আমাদের ছিল আগে 45%, তাহলে 45 যোগ 10 মানে হচ্ছে কি 55%, এটা হচ্ছে আমাদের কি এটা 2, আমাদের হচ্ছে কি 55%, কি ক্লিয়ার। এখন আমাদের বলছে এত পার্সেন্ট বেশি হলে ব্যয়িত শক্তির কিরূপ পরিবর্তন হবে। আমরা আবারও বলতেছি যে ব্যয়িত শক্তির পরিবর্তন বলতে আমরা কি বুঝতেছি, এই যেটা যন্ত্র ধরি, এই যন্ত্রে যদি আমরা 100 ওয়াট, অর্থাৎ আমরা যদি এটাকে বলি এত ওয়াট কিন্তু আমাদের প্রদান করা হচ্ছে 1814.814, এটা কিন্তু প্রদান করা হচ্ছে আমাদের, ঠিক আছে। এটা যখন প্রদান করা ছিল তখন আমাদের বলছে 45%, আবার যখন এটাই ছিল কিন্তু, কারণ আমাদের ইনপুট যেটা থাকবে সেটাই থাকবে। কর্মদক্ষতা বৃদ্ধি আমরা করতে পারি বিভিন্নভাবে, কীভাবে করতে পারি একটু আমরা লক্ষ্য করব। তাহলে আমাদের ইনপুট কিন্তু, ইনপুটের কিন্তু কোনো চেঞ্জ হবে না, বারবার বলতেছি ইনপুটের কখনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হতে পারে কতটুকু, আমাদের কিন্তু পরবর্তীতে হয়েছে কতটুকু 55% হয়েছে, তাহলে 55% হয়েছে, আমরা আউটপুট কিন্তু 55% পাচ্ছি। তাহলে আউটপুট আসবে কোথা থেকে, অবশ্যই এই যন্ত্রটির কার্যকর ক্ষমতা থেকে, তার মানে কার্যকর ক্ষমতা থেকে কিন্তু আমাদের পরিবর্তনটা আসবে। আর কার্যকর ক্ষমতার কি পরিবর্তন হতে পারে, আমরা কিন্তু লব্য কার্যকরের সূত্র জানি যে এম জি এইচ ভাগ টি, তাই না। এম বস্তুর ভরের কিন্তু কথা বলা হয়নি, বস্তুর ভর কিন্তু সেটাই থাকবে, বস্তুর ভরে কিন্তু চেঞ্জ হয়নি, কারণ আমাদের বলছে 500 কেজি পানি উঠবে, কোনো চেঞ্জ হবে না। তারপরে কি জি তো আমাদের থাকবে, এইচ আমাদের 50 মিটারের কথাই কিন্তু বলা আছে, আমাদের কিন্তু বলে নাই যে এটাকে 60 মিটার নিয়ে যেতে, কি ঠিক আছে। তাহলে এটাও কিন্তু চেঞ্জ নাই, তাহলে চেঞ্জ কোনটা হতে পারে, অবশ্যই আমাদের এই সময়ের চেঞ্জটা হবে। তাহলে আমাদের এইখান থেকে 50% যেহেতু, এইখানে আমাদের কি করতে হবে, সময়টা নির্ণয় করতে হবে। আর আমরা কিন্তু ব্যয়িত শক্তি জানি, এই যে পি ইনপুট যেটা ছিল এটা বের করে ঠিক এখানে যে সময়টা পাবো সেই সময়টা গুণ করলেই আমরা
পরিবর্তিত বিদ্যুৎ শক্তি পাবো। তারপর দুইটা থেকে বিয়োগ করে দেবো, রেজাল্ট শেষ। তাহলে এখন আবার আমরা জানি এটা টু ইকুয়াল টু, আমরা কি জানি, এটা হচ্ছে পি ড্যাশ, এটা হচ্ছে কি পি। আমরা পি ড্যাশ থেকে কিন্তু আমরা টি পাবো, তাই না? তাহলে আমরা যদি লিখি পি ড্যাশ ইকুয়াল টু হবে কি, এটা টু পি, পি ড্যাশ বলতে কি এম জি এইচ ভাগ টি ইকুয়াল টু কি, এটা টু পি। তাহলে টি ইকুয়াল টু আমরা কি পাবো, টি ইকুয়াল টু আমরা পাচ্ছি এম জি এইচ ভাগ এটা টু পি। তাহলে যদি আমরা মানটা বসিয়ে দিই, মানটা হচ্ছে এখানে এম, এম বলতে হচ্ছে 500 কেজি, তাহলে 500 ইন্টু 9.8, উচ্চতা এইচ, এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 50 মিটার। তারপরে এটা টু বলতে আমাদের 55% মানে কত, 0.55, 0.55 ইন্টু পি বলতে আমাদের এইটা কিন্তু কি, তাই না, মোট প্রদত্ত ক্ষমতা মানে হচ্ছে এটা। তাহলে 1814.814। তাহলে আমরা কত পাচ্ছি একটু লক্ষ্য করি। তাহলে পাচ্ছি আমরা 500 ইন্টু 9.8 ইন্টু 50 ভাগ হচ্ছে 0.55 ভাগ 1814.814। তাহলে 245 এত সেকেন্ড। তাহলে সময়টা কিন্তু আমাদের হচ্ছে এতটুকু, 245.45 সেকেন্ড। ঠিক আছে, আগে কিন্তু ছিল 5 মিনিট মানে 300। তাহলে এখন এই অবস্থায় আমাদের তাহলে কি লিখবো, পরিবর্তিত ব্যয়িত শক্তি। পরিবর্তিত ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি আমরা কি বলছিলাম, পি ইনপুট, পি ইনপুট বলতে আমাদের এটা, তাই না? তাহলে 1814.814 ইন্টু কি হবে 245.45। তাহলে কত আসে, ইন্টু 1814.814। তাহলে পাচ্ছি 445454.54 এত জুল। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তাহলে আমাদের কি বলছিল, ব্যয়িত শক্তির কিরূপ পরিবর্তন হবে, অতএব ব্যয়িত শক্তির পরিবর্তন হবে, অতএব ব্যয়িত শক্তির পরিবর্তন হবে। কি করব, প্রথমটা এই যে প্রথমটা ছিল কতটুকু আমাদের, এই যেটা, তাহলে এটা মাইনাস কি এটা, তাহলে এখানে ছিল 5, 5টা 4, 2 4 5.44 মাইনাস 4454.54 মাইনাস 5 1 2 3 4 5.44। তাহলে পাচ্ছি 9.89 এত।